সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা সুস্থ আছো এবং সুন্দর আছো। আমি বিপ্রদাস সরকার, প্রভাষক বাংলা, বাগেরহাট সরকারি মহিলা কলেজ, বাগেরহাট। অনার্স প্রথম বর্ষ বাংলা বিষয়ের বাংলা কবিতা একের যে তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত আছে, কবি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থ। আমি রূপসী বাংলা গ্রন্থের প্রারম্ভিক কিছু আলোচনা আজ তোমাদের সামনে করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা মূল আলোচনায় চলে যেতে পারি। জীবনানন্দ দাশ কোনো কবির কবিতা বা কাব্যগ্রন্থ সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমে কবির জীবনী এবং তার জীবন দর্শন, কবি প্রকৃতি, কবি সত্তা এগুলো অনুধাবন করতে হয়। আর এগুলো অনুধাবন করতে হলে প্রথমে আমাদের কবি জীবনানন্দ দাশের যে জীবন, তার থেকে আমাদের কিছুটা জানতে হবে। তো জীবনানন্দ দাশের জন্ম 1899 সালের 17 ফেব্রুয়ারি বরিশাল জেলায়। তার পিতা ছিলেন সত্যানন্দ দাশ, একজন স্কুল শিক্ষক। মাতা কুসুম কুমারী দাশ ছিলেন সেকালের প্রখ্যাত একজন মহিলা কবি। আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কুসুম কুমারীর সেই বিখ্যাত কবিতা এবং আমাদের কবির মাতা কুসুম কুমারী দাস। যেহেতু কবি জীবনানন্দ দাশ বরিশাল নিবাসী ছিলেন, তার যে শিক্ষা জীবন বরিশালের শুরু। তিনি বরিশাল ব্রজমোহন স্কুল থেকে, যে স্কুলের শিক্ষক ছিলেন তার পিতা, সেই স্কুল থেকে 1915 খ্রিস্টাব্দে মেট্রিক পাশ করেন, অর্থাৎ বর্তমানে এসএসসি পাশ করেন। 1917 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে অনার্স সহ বিএ 1919 এবং এমএ 1921, অর্থাৎ জীবনানন্দ দাশ তার যে শিক্ষকতা, তার যে শিক্ষা জীবন, সেই জীবনে তিনি সর্বোচ্চ যে ডিগ্রি স্নাতকোত্তর পাশ করেছিলেন, অর্থাৎ এমএ পাশ করেছিলেন। কলকাতা সিটি কলেজে 1922 সালে ইংরেজি সাহিত্যে অধ্যাপনা শুরু করেন। 1929 সালে তিনি বাগেরহাট প্রফুল্লচন্দ্র কলেজ, অর্থাৎ পিসি কলেজে যোগ দেন এবং একই বছরে তিনি দিল্লির রামদাস কলেজে যোগ দেন। জীবনানন্দ 1935 সালে বরিশাল বিএম কলেজে যোগদান করেন এবং 1947 সালে দেশভাগের পূর্ব পর্যন্ত তিনি বরিশাল বিএম কলেজে অধ্যাপনা করেন, অর্থাৎ দেশভাগের পরে তিনি ভারতের পশ্চিমবঙ্গে চলে যান অধ্যাপনা ছেড়ে। জীবনানন্দ রবীন্দ্র বিরোধী 30-এর কবিতা নামে খ্যাত কাব্যধারার অন্যতম কবি। কবি জীবনানন্দের কবি হলেও তিনি অসংখ্য ছোট গল্প, কয়েকটি উপন্যাস, প্রায় 30টার মতো উপন্যাস, কয়েকটি বললে ভুল হবে, প্রায় 30টার মতো উপন্যাস ও প্রবন্ধ গ্রন্থ রচনা করেছেন। সকলেই কবি নয়, কেউ কেউ কবি। যিনি এই কথা বলতে পারেন তার কবিতা কত হৃদ্য, কত সমৃদ্ধ, তোমরা অবশ্যই বুঝতে পারছো। তিনি একথা বলেছেন কবিতার কথা নামে একটা প্রবন্ধ গ্রন্থে, যেটা 1955 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তার মৃত্যুর পরে।
তার প্রথম কাব্যগ্রন্থের কথা যদি আমরা বলি, সেটা হলো ঝরা পালক, 1927 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তারপর প্রায় 8 বছরের বিরতির পর 1936 সালে ধূসর পাণ্ডুলিপি, 1942 সালে প্রকাশিত হয় বনলতা সেন। তারপর 1944 সালে মহাপৃথিবী, সাতটি তারা তিমির 1948, রূপসী বাংলা প্রকাশিত হয় 1957 সালে। কিন্তু এই কবিতাগুলো বনলতা সেন কাব্যগ্রন্থের যে কবিতা রচনা যে সময়ে, ঠিক সেই সময়ের অর্থাৎ 1934-এর দিকে রূপসী বাংলার কবিতাগুলো রচিত হয়, কিন্তু তা প্রকাশিত হয় তার মৃত্যুর পরে। বেলা অবেলা কালবেলা 1961, এছাড়া তার বহু কবিতা বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ঔপন্যাসিক ও গল্পকার হিসেবে জীবনানন্দের স্বতন্ত্র প্রতিভার উন্মোচন হয় মৃত্যুর পরে। তার প্রাপ্ত অসংখ্য পাণ্ডুলিপিতে উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে মাল্যবন, সুতীর্থ, জলপাইহাটি, জীবন প্রণালী, বাসমতির উপাখ্যান ইত্যাদি। তার রচিত গল্পের সংখ্যা প্রায় 2 শতাধিক। কবিতার কথা তার আগেই বলেছি, প্রবন্ধ গ্রন্থ। জীবনানন্দের কাব্যে প্রথমে নজরুল, সত্যেন্দ্রনাথ ও মোহিত লালের কাব্যধারার প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকে তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী। অর্থাৎ ঝরা পলকে নজরুলের আমরা প্রভাব পাই, সত্যেন্দ্রনাথের প্রভাব পাই, মোহিতলাল মজুমদারের প্রভাব পাই, কিন্তু তার দ্বিতীয় যে কাব্যগ্রন্থ ধূসর পাণ্ডুলিপি, সেই ধূসর পাণ্ডুলিপি থেকে কবিতার স্বতন্ত্র এবং তার যে স্বতন্ত্র পরিচয়, সেই পরিচয়কে আমরা সামনে পেয়েছি। এই দ্বিতীয় কাব্যগ্রন্থ থেকেই তিনি হয়ে উঠেছেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী। গ্রাম বাংলার ঐতিহ্য, নিসর্গ ও রূপকথা পুরাণের জগৎ তার কাব্য হয়ে উঠেছে চিত্ররূপময়। বিশেষত রূপসী বাংলা কাব্যগ্রন্থে যেভাবে আবহমান বাংলার চিত্ররূপ, অনুসূক্ষ্ম সৌন্দর্য প্রকাশিত হয়েছে, তাতে তিনি রূপসী বাংলার কবি হিসাবে খ্যাতি লাভ করেছেন। প্রকৃতির পাশাপাশি জীবনানন্দের শিল্পজগৎ মূর্ত হয়েছে বিপন্ন মানবতার ছবি এবং আধুনিক নগর জীবনের অবক্ষয়, হতাশা ও নিঃসঙ্গতা ও সংশয়বোধ। জীবনানন্দ দাস ছিলেন একজন কাল সচেতন ও ইতিহাস সচেতন কবি। তার কবি স্বভাব ছিল অন্তর্মুখী, দৃষ্টিতে ছিল চেতনা থেকে নিশ্চেতনা ও পরাচেতনার শব্দরূপ আবিষ্কারের লক্ষ্য। সেই সূত্রে তিনি ব্যবহার করেছেন ইমপ্রেশনিস্টিক রীতি, পরাবাস্তবতা, ইন্দ্রিয় বিপর্যাস ও রঙের অত্যাচার্য টেকনিক। বাংলাদেশের রাজনৈতিক সাংস্কৃতিক প্রেক্ষাপটে জীবনানন্দের কবিতার ভূমিকা ঐতিহাসিক। 60-এর দশকে বাঙালির জাতিসত্তা বিকাশের আন্দোলন এবং 1971 সালের স্বাধীনতা যুদ্ধ বলবো না, আমি এটাকে মুক্তিযুদ্ধ বলবো। মুক্তিযুদ্ধের সংগ্রামী বাঙালি জনতাকে তার রূপসী বাংলা কাব্য তীব্রভাবে অনুপ্রাণিত করেছিল। রবীন্দ্রোত্তর কবিতার নতুন বাক নির্মাণে যারা সচেষ্ট ছিলেন, তাদের অন্যতম ছিলেন তিনি। 5জন বিখ্যাত কবি নতুন ধারার কাব্য রচনা করার জন্য প্রয়াস পান।
এদেরকে পঞ্চপাণ্ডব বলা হতো। তিনি ছিলেন পঞ্চপাণ্ডবদের মধ্যে সব থেকে ধী সম্পন্ন অর্জুন। অর্থাৎ মহাভারতে যে আমরা 5 জন পাণ্ডব পাই, যাদের একত্রে পঞ্চপাণ্ডব বলা হতো, মহারাজ পাণ্ডুর পুত্র, তাদের মধ্যে সর্বগুণী ছিলেন অর্জুন। আমাদের বাংলা সাহিত্যের কাব্যধারার যে পঞ্চপাণ্ডব খ্যাতি লাভ করেছেন যারা, তাদের মধ্যেও তিনি সব থেকেই প্রতিভা সম্পন্ন ছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপীয় সভ্যতা যে পরিবর্তন আনে, পুরনো মূল্যবোধ ছেড়ে নতুন মূল্যবোধের চেতনায় উদ্ভাসিত হতে থাকে, যে পুনর্জাগরণের বিশ্ব, সেই বিশ্বের আধুনিক মানুষ তিনি। বিশ্বযুদ্ধে নিয়ে এসেছিল অবিশ্বাস, দ্বন্দ্ব এবং ভালোবাসাকে করেছিল বিপন্ন। সন্দেহ এবং জিজ্ঞাসা ভরা হৃদয়ে লাঞ্ছনা এলো কাব্যের দরিদ্র ভরা গ্রামীণ অবক্ষয়। নগরকেন্দ্রিক সভ্যতায় এলো চাকচিক্য নিয়ে, আর এইসব ধরা পড়ল সমাজের আয়নায়। অর্থাৎ সমাজের আয়না কি? সমাজের আয়না হলো তাই যা সমাজকে দেখায়। সাহিত্য সমাজ জীবনের দর্পণ, সমাজে ঘটে যাওয়া প্রত্যেকটি ঘটনার সাক্ষী বা প্রতিচ্ছবি দর্শন করায় সাহিত্য। সুতরাং সে দর্পণে প্রতিবিম্বিত হতে থাকলো সমাজ, মানুষের নানা রূপ বৈচিত্র্য। এলো আধুনিকতা, আধুনিক কবিতা, জীবনানন্দ সেই ধারারই কবি। প্রকৃতি চেতনা, ইতিহাস চেতনা, সমাজ চেতনা, অবচেতনা থেকে একে একে সবই প্রকাশ পেতে থাকে তার কবিতায়। রবীন্দ্রনাথের ইচ্ছা বিশ্ব প্রকৃতির সাথে একত্ববোধের, জীবনানন্দ দাশের ইচ্ছা অনেকটা তাই। তবে রবীন্দ্র প্রভাব বলয়ের থেকেও স্বতন্ত্র। তার কবিতার গভীর হতাশার মাঝেও সংশয় এবং ক্লান্তির মাঝেও আশা এবং আনন্দ বঞ্চিত হয়নি। দেবাশিস মৌলিকের মতে তার কবিতা এবং তার কাছে মানুষের ঋণের শেষ নেই। রূপসী বাংলা তার জীবন চৈতন্যে নিসর্গ প্রীতির এক অনুপম কাব্য। তিলোত্তমা বাংলার অপরূপ রূপকে তিনি গভীর মমতায় প্রত্যক্ষ করেছেন। দুচোখ ভরে দেখেছেন প্রকৃতির রূপ এবং পান করেছেন তার অমৃত সুধা। নদীমাতৃক বাংলাদেশের আম, জাম, কাঁঠাল, হিজল, জারুলের বন, তার খঞ্জন, পেঁচা, ইঁদুর, হাট, শিল, তার রূপশালী ধান, তার জলাঙ্গি, তার গাঙ্গুর, ধানসিঁড়ি নদী, তার শিশু, কিশোরী, মেয়ে, বধূ, সব কিছু কখনো বস্তু বা প্রাণীরূপে, কখনো বা প্রতীকী তাৎপর্যে গভীর অর্থবহ হয়ে তার কাব্যে এসে ধরা দিয়েছে। প্রকৃতির সাথে বিশ্ব প্রকৃতিও রয়েছে তার কবিতায়, রয়েছে বর্তমানের সাথে অতীতের সৌন্দর্য। রূপসী বাংলা একাধারে দেশপ্রেমের কবিতা যেমন, তেমনি প্রকৃতি প্রেমেরও। তার সতীর্থ বুদ্ধদেব বসু লিখেছিলেন, জীবনানন্দ প্রকৃতি এবং প্রকৃত কবি। সেই প্রকৃতি তার জীবন চেতনার পরতে পরতে সেই নিঃসর্গ লোকে রয়েছে ইন্দ্রিয় মগ্নতা। আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে সেদিন এই মান। কিংবা অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে, চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে। অন্ধকারের
দোয়েল পাখি। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্ত রাখছি। আগামীকাল বা পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে এই জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। সবাই ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো এবং সুন্দর থাকো। সবাই সচেতন থাকো, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেও না। সবাইকে ধন্যবাদ।